বাংলা সাহিত্যের একমুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। আপনাদের জন্য আজকের আকর্ষণ রানীগঞ্জের পোড়ো বাড়ি, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আজকের গল্পের মূল ক্যারেক্টার ও লেখকের চরিত্রে আমি মৃন্ময়, বৃদ্ধের চরিত্রে অভি, দোকানদারের চরিত্রে সুজয় এবং তরুণীর চরিত্রে বিউটি। শুরু হচ্ছে আজকের গল্প। সে রাতের কথা মনে হলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সময়টা ছিল শীতকাল। সে বছর এত শীত পড়েছিল যে শাল সোয়েটারেও শীতকে কাবু করা যাচ্ছিল না। আসানসোলে একটা কাজে গিয়েছিলাম, ফিরতে সন্ধে হয়ে গেল। তখন বাইপাসের রাস্তা হয়নি। জিটি রোড ধরেই বাস, ট্রাক, মোটর ইত্যাদি যাতায়াত করত। আমি বর্ধমানে আসব তাই ট্রেনের দেরি দেখে একটা প্রাইভেট বাসে আসছিলাম। বাসের যাত্রী সংখ্যা খুবই কম, 6-7 জনের বেশি যাত্রী নয়। বোধহয় বর্ধমানে আসার খুব তাড়া ছিল, তাই বাসের চালক গাড়িতে স্টার্ট দিয়েই বাসটিকে ঝড়ের গতিতে দুলিয়ে নিয়ে চলল বর্ধমানের দিকে। বাসের সবকটি জানলা বন্ধ রেখেও শীতের প্রকোপ থেকে রেহাই পাচ্ছিলাম না আমরা মানে আমি সহ সহযাত্রীরা সবাই। আমি মাংকি ক্যাপে মাথা কান ঢেকে শালমুড়ি দিয়ে চুপচাপ বসে বসে কাঁপতে লাগলাম। হঠাৎই ঘটে গেল বিপর্যয়। রানীগঞ্জের কাছাকাছি এসে ড্রাইভার কোনো কিছু একটাকে পাশ কাটাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল রাস্তার ধারে একটি জোলা জায়গায়। জানালার ধারের সিটে বসেছিলাম। ছিটকে পড়লাম বাঁদিকে লেডিস সিটের দিকে। সারা গায়ে হাতে প্রচণ্ড চোট পেলাম, স্থানে স্থানে কেটে ছড়েও গেল। আলো নিভে অন্ধকার হয়ে গেল বাসটা। সহযাত্রীদের যে কার কি অবস্থা হলো তা জানতে পারলাম না, তবে 2-1 জনের গোঙানিও কানে এসেছিল। আমার বয়স তখন 24 কি 25, একেবারেই কাঁচা বয়স বলতে গেলে। তাই প্রচণ্ড ভয়ে কি করে যে আত্মরক্ষা করব সেই চিন্তাই করতে লাগলাম। একটু সময় একটা কিছু আঁকড়ে ধরে স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ। বাসের ইঞ্জিনের দিকটা থেকে বেশ কিছুটা অংশ জলে ডুবে গিয়েছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বাসের পিছনের দিকে দরজার হাতল ধরে উঠে দাঁড়াতেই আমারই মতো বয়সী একজন বিবাহিতা তরুণী ক্ষীণ কণ্ঠে বলল, দাদা, আমিও আছি, আমার হাতটা একটু ধরবেন? এমন সময়ে মনুষ্যত্ব হারালে চলবে না। আমি বহু কষ্টে হাতল ধরে উপরে উঠে তরুণীর হাত ধরলাম। আমার বিপরীত দিকের লেডিস সিটেই সে বসেছিল। বয়স আমার মতোই বা তার 2-1 বছরের কম হবে হয়তো। ভারী মিষ্টি মুখখানি, পাতলা ছিপছিপে চেহারা, পানাগড় নাকি কোথাকার যেন টিকিটেও কেটেছিল সে। আমরা বাস থেকে বেরিয়ে অন্ধকার মাটিতে পা রাখলাম। তারপর ধীরে ধীরে উঠে এলাম বড় রাস্তায়। চারিদিকে তখন ঘুটঘুট করছে অন্ধকার, দুপাশে পানা ডোবা, ধান ক্ষেত ইত্যাদি। আমরা সেখানে দাঁড়িয়ে চেষ্টা করলাম যে কোনো বাস অথবা ট্রাক ম্যানেজ করতে পারি কিনা, কিন্তু না, বৃথা চেষ্টা। আমাদের চোখের সামনে দিয়ে 2-1টি যানবাহন দ্রুত চলে গেলেও কেউ ভ্রুক্ষেপ করল না আমাদের দিকে। আমরা যেমন ছিলাম তেমনই রইলাম। দুর্ভাগ্য এই যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে বেশ কিছুটা নিচুতে এমন জায়গায় পড়েছিল যে ওই দৃশ্য কারো চোখে পড়ল না। ড্রাইভার এবং কন্ডাক্টর সহ বাসের বাকি যে 4-5 জন যাত্রী ছিল তারা যে কেউ বেঁচে নেই তা আমরা বেশ বুঝতে পারলাম। এই অবস্থায় আমাদের এখানে করণীয় কিছু নেই। তরুণী বলল, এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? চলুন এগোনো যাক। রানীগঞ্জ খুব একটা দূরে নয়, 2-3 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাব। তা তো যাব,
তবে আজ বাড়ি ফেরার পুরো দফা রফা হয়ে গেল। বাড়ি ফেরা? প্রাণটাকে ফিরে পেয়েছেন এই ঢের। তবে রানীগঞ্জে গেলে ট্রেন বাস যা হোক কিছু পাওয়া যাবেই। আপনি তো পানাগড় যাবেন? কি করে জানলেন? তখন ওই যে কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার সময় বললেন, তাই জানতে পারলাম। রানীগঞ্জে পৌঁছে হয়তো আর বাস পাবেন না, ট্রেনেই যেতে হবে আপনাকে, নয়তো সারা রাত পড়ে থাকতে হবে ওই স্টেশনে। কিন্তু আমি যে কি করব ভেবে পাচ্ছি না। এই রাতে আর কি পানাগড়ের বাস পাবো? পানাগড়ে কি জন্য যাচ্ছিলেন আপনি? ঘরে আমার দুটো বাচ্চা আছে যে, বাবার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিলাম। আমার শাশুড়ির কাছে বাচ্চা দুটোকে রেখে সকালে এসেছিলাম। আমরা দুজনে কথা বলতে বলতেই এগোতে লাগলাম। রাত হয়তো বেশি নয়, 7টা কি 8টা, কিন্তু চারিদিক এত নিঝুম যে মনে হচ্ছে যেন কত রাত। এদিকে হাঁটছি তো হাঁটছি, পথের যেন আর শেষ হয় না। এইভাবে বেশ কিছুটা হাঁটার পর রাস্তার ধারে একটা বহুদিনের পুরনো দোতলা বাড়ি দেখতে পেয়ে তরুণী বলল, আমার মনে হয় এই বাড়ির লোকজনেদের ডেকে আমাদের বিপদের কথা বলে একটা রাত এখানে থেকে যাওয়াই ভালো। কিন্তু ওরা যদি না থাকতে দেয়? তখন অন্য ব্যবস্থা করা যাবে। তাছাড়া আমার এখন বাড়ি যাওয়াও চলবে না, আবার ফিরে যেতে হবে ওই বাসের কাছে। আমার সুটকেসটা রয়ে গেছে বাসের ভেতর। তাই তো, আমারও কাঁধের ঝোলাটা যে ওইখানেই ছিটকে পড়েছে কোথাও। কিছু টাকা পয়সাও আছে তাতে, অবশ্য মানি ব্যাগটা হাত ছাড়া হয়নি, সেটা পকেটেই আছে। তবুও ওই একটু দূরে মনে হচ্ছে যেন একটা চায়ের দোকান। যদি বা অন্য কিছু খান তো খেয়ে আসতে পারেন, আমি ততক্ষণে এদিকটা ম্যানেজ করছি। আমি একা কেন, চলুন দুজনেই যাই। আপনিও তো চা খাবেন। আমি চা খাই না। তাহলে আমিও চা খাবো না। এই অন্ধকারে আপনাকে একা রেখে আমি কোথাও যাব না। চলুন ওই বাড়িতে এক রাতের মতো একটু আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা যাক। আমরা দুজনে অন্ধকারে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির দরজা জানলা সব বন্ধ, একেবারেই পোড়ো বাড়ি। কেউ থাকে বলেও তো মনে হয় না। তরুণী বলল, বাইরে যখন তালা দেওয়া নেই, ভেতরে তখন কেউ না কেউ আছে। দু একবার জোরে ধাক্কা দিয়ে দেখুন না। আমার তখন সত্যি বলতে কি কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই। ভুতুড়ে বাড়ি নয় তো? তবু ধাক্কা দিলাম। দু একবার ধাক্কা দিতেই একটু আলোর রেখা দেখা দিল। মোমবাতি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, এত রাতে কে? খুব বিপদে পড়ে এখানে এসেছি, এক রাতের জন্য কি একটু আশ্রয় পেতে পারি? না, দেখছেন তো পুরো বাড়ি এটা, মালিকরা অনেক দিন নেই। বাড়ি বিক্রির কথা চলছে, ভালো দরদাম পেলেই বাবুরা বেচে দেবেন বাড়িটা। এ বাড়িতে খাট বিছানা যা আছে তা ব্যবহারের অযোগ্য। তাতেও আপত্তি নেই, এই প্রচণ্ড ঠান্ডায় তো বাইরে থাকা যাবে না। আপনি অনুমতি দিলে রাতটা বসেই কাটিয়ে দিতে পারবো। তাহলে আসুন ভেতরে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ডান দিকের ঘরটায় ঢুকে পড়ুন। দাঁড়ান, একটা বাতি নিয়ে যান, না হলে অন্ধকারে কিছু ঠাহর হবে না। আমি বাতি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার আগেই পাশ কাটিয়ে তরুণী উঠে পড়েছে। আমরা দরজার শিকল খুলে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ভ্যাপসা গুমো গন্ধ টের পেলাম। গোটা ঘর ধুলো ময়লায় ভর্তি। তরুণী আমাকে বাইরের বারান্দায় দাঁড় করিয়ে অব্যস্ত হাতে সব কিছু একটু ঝেড়ে সাফ করলো। তারপর বলল, নিন, আলো নিভিয়ে শুয়ে পড়ুন। আলো নেওয়ার দরকার কি? এটা যতক্ষণ জ্বলছে জ্বলুক না। কিন্তু আপনি? আমি একটা রাত বসে বসে কাটিয়ে দিতে পারবো।
আমার তো ঘুম আসবে না। আমার এখন বাচ্চা দুটোর জন্য মন কেমন করছে। তা স্বাভাবিক। আমি কোনো রকমে সেই দুর্গন্ধ ভরা বিছানায় শুয়ে পড়লাম। একটু পরেই তরুণী কোথা থেকে যেন একটা কম্বল নিয়ে এসে আমার গায়ে চাপা দিয়ে দিল। আমি বললাম, এটা কোথায় পেলেন? প্রশ্ন করবেন না, ঘুমোবার চেষ্টা করুন। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো ঘরের ভেতরটা বেশ গরম, শীতের কাঁপুনি একদমই নেই। তবু শুয়ে শুয়ে ভাবলাম, এখন তো বেশ আছে, পরে কোনো উপদ্রব হবে না তো। বৃদ্ধকেও যেন কেমন কেমন লাগলো। বাড়িটা যদি ভুতুড়ে বাড়ি হয় তাহলে তো আমি গেছি, কেননা আমার ভূতে দারুণ ভয়। তবে না, অনেকক্ষণ শুয়ে থাকার পরও অলৌকিক ব্যাপার স্যাপার কোনো কিছুই ঘটল না। তরুণী সমানে বারান্দায় পায়চারি করে কাটালো। আমি সৌজন্যের খাতিরে দু একবার ওকে আমার কাছে এসে বসতে বললেও ও এলো না। আপনি আমার দিকে মন না দিয়ে যাতে ঘুমোতে পারেন সেই চেষ্টা করুন। এর ওপরে আর কোনো কথা নেই। আমি শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙলে উঠে বসলাম আমি। তরুণীকে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেল সে? নিশ্চয়ই আমাকে ছেড়ে পালিয়ে যায়নি। আমি শয্যা ত্যাগ করে নিচে নেমে এলাম। খুব ভয় করতে লাগলো। আমার বারবার মনে হতে লাগলো এটা নিশ্চয়ই ভুতুড়ে বাড়ি। তরুণী কোনো কিছু দেখে ভয় পেয়ে আমাকে না জানিয়ে হয়তো পালিয়েছে। এখন যদি বৃদ্ধকেও দেখতে না পাই তাহলেই বুঝবো এটা ভুতুড়ে বাড়ি ছাড়া আর অন্য কিচ্ছু নয়। যাই হোক, নিচে নেমে দেখি বৃদ্ধ এক জায়গায় একটি খাটিয়ায় শুয়ে লেপ ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। বাইরে বেরোনোর দরজাটিও ভেতর থেকে খিল দেওয়া। আমার পায়ের শব্দ পেয়ে বৃদ্ধ উঠে বসলেন, বললেন, খুব কষ্ট পেয়েছেন তো কাল সারা রাত? খাওয়া দাওয়াও হয়নি নিশ্চয়ই। আপনাকে যে এক কাপ চা করে খাওয়াবো সে সামর্থ্য নেই আমার। তাতে কি, আপনি যে দয়া করে থাকতে দিয়েছেন এই যথেষ্ট। এরকম একটা পোড়ো বাড়িতে আপনি একা থাকেন, আপনার ভয় করে না? কিসের ভয়? ভূতের? সে ভয় আমার নেই বাবা। ভয় শুধু একটাই, এই বাড়ি বিক্রি হলে আমি কোথায় যাব? হ্যাঁ, সত্যই সেটা চিন্তার ব্যাপার। দুটো ভিক্ষে করে পেটটা হয়তো চালানো যাবে, কিন্তু আশ্রয় তো কেউ দেবে না। আচ্ছা, আমার সঙ্গে যে মেয়েটি এসেছিল, মেয়ে নয়, ওই সেই বউ, সে কখন গেল? বৃদ্ধর চোখ দুটি যেন চকচকিয়ে উঠল। বলল, আপনি তো একাই এসেছিলেন, আপনার সঙ্গে কাউকে তো দেখিনি। না না, ছিল একজন, সারা রাত ছিল। শুধু ভোরে ঘুম থেকে ওঠার পর তাকে আর দেখছি না। অতটা খেয়াল করিনি তাহলে, কিন্তু গেলে তো এখান দিয়েই যাবে, দরজা তো বন্ধ। ভুল আমারও হতে পারে, তবু একবার ওপরটা গিয়ে দেখে আসি। আমি আবার উপরে উঠে গেলাম। দু একবার ডাকলাম তরুণীকে, কিন্তু না, কোনো সাড়া পেলাম না। মনে মনে ভাবলাম এ বাড়ির বাইরে যাবার নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। তা সে যাই হোক, যে যাবার সে ঠিক গেছে। এখন আমি রানীগঞ্জ স্টেশনে পৌঁছতে পারলে বাঁচি। আমি আবার নিচে নেমে বৃদ্ধকে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে 10টা টাকা দিলে আপনি কি নেবেন? নিশ্চয়ই নেব, এইভাবেই তো আমার দিন কাটে বাবা। আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারলাম না, এ কি আমার কম দুঃখ? তাতে কি, বাইরে কি কোনো চায়ের দোকান নেই? হ্যাঁ আছে, একটু এগোলেই বাঁদিকে। চলুন, আমরা দুজনে সেখানে গিয়ে চা খেয়ে আসি। এরপর বৃদ্ধের কাছে এক গ্লাস জল নিয়ে চোখে মুখে দিয়ে 10টি টাকা ওর হাতে দিলাম। অপ্রত্যাশিতভাবে এই টাকাটা হাতে পেয়ে সে কি আনন্দ ওর!
এরপর আমরা দরজা খুলে বাইরে বেরোতেই দেখি দরজার সামনে আমার ঝোলা ব্যাগটা পড়ে আছে। এবার আর বিস্ময়ের অন্ত রইল না আমার। বৃদ্ধ বললেন, এটা আপনার ব্যাগ বুঝি? হ্যাঁ, কাঁধ থেকে পড়ে গিয়েছিল কাল। ঝোলা কুড়িয়ে ভেতরটা ভালোভাবে দেখে নিলাম। যেমনকার যা সব তেমনই আছে, এমনকি সামান্য টাকা পয়সাও খোয়া যায়নি। তরুণী নিশ্চয়ই আমার আগেই যেভাবে হোক এ বাড়ির বাইরে গিয়ে তার সুটকেস ও আমার ব্যাগটি উদ্ধার করেছে। তবে যাই হোক, একবার অন্তত দেখা দিয়ে যেতে পারতো সে। আমি বৃদ্ধকে নিয়েই পাশের একটি চায়ের দোকানে বসে চা খেলাম। একজনকে জিজ্ঞাসা করলাম, রানীগঞ্জ আর কত দূর? এটাই তো রানীগঞ্জ, আর একটু এগিয়ে গেলেই স্টেশন। ভগবান রক্ষা করেছেন আপনাকে। যাই হোক, আমরা খবর পেয়ে গেছি, উদ্ধার কার্য চলছে ওদিকে। বাসে যাত্রী খুব কম ছিল বলেই মনে হয়, 5-6 জন মরেছে। জায়গাটা এখান থেকে কত দূর হবে বলুন তো? কাল রাতে এসেছি তো কিছু মনে করতে পারছি না। তা 2 কিলোমিটার তো হবেই। আমি চায়ের দাম মিটিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটা সাইকেল রিকশায় চেপে আবার সেই দুর্ঘটনাস্থলে এলাম। এসে যা দেখলাম তাতে আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। পরপর সবকটি লাশ শোয়ানো আছে রাস্তার ধারে। বহু লোকের ভিড় সেখানে। বাসটিকেও ক্রেনে করে টেনে তোলানোর চেষ্টা চলছে। সেই লাশগুলোর মধ্যে একটি হচ্ছে সেই তরুণীর, যাকে আমি হাত ধরে টেনে তুলেছিলাম এবং যে কাল সারা রাত আমার সঙ্গে ওই পুরো বাড়িতে কাটিয়েছে।